পূব দিকে ধীরে ধীরে নদে জল উঠল। উত্তরে বনরাজি মন্দিরে ঠাঁই, খোঁজ দেবে শতরূপা যদি হও সৎ, সম্মুখে খুলে যাবে সোনার গ্রামের পথ। না, আজ বড্ড দেরি হয়ে গেল। পাশের গায়ের শ্রাদ্ধের কাজ সেরে ফিরতে ফিরতে এখন বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার জোগাড়। ইনি সনাতন চক্রবর্তী, কুসুমতলী গায়ের এক অতি পরিচিত নিষ্ঠাবান ব্রাহ্মণ। গায়ের সকলেই সনাতনকে ভীষণ মান্যি করে। বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা, তাই সে চলার গতি বাড়িয়ে দিল। জঙ্গলের পথটা কোনোভাবে পেরিয়ে গেলেই স্বস্তি। চলতে চলতে একটা শব্দ কানে এলো সনাতনের। কিছু একটা শব্দ হচ্ছে মনে হয়, কিন্তু কিসের শব্দ? শব্দটা খুব অস্পষ্ট। কিছুটা এগিয়ে যেতেই থমকে দাঁড়ালো সনাতন। পাশের ঝোপে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আহত অবস্থায় পড়ে কাতরাচ্ছে। জল, একটু জল। সে দেখল লোকটির হাতে আঁকড়ে ধরা একখানা পুরনো কাঠের বাক্স। শুনছেন, কি নাম আপনার? সনাতন নিজের সাথে থাকা ঘটি থেকে কিছুটা জল দিল সেই ব্যক্তির মুখে। আপনি আমার তেষ্টা মেটালেন। এই এই বাবা, এই বাক্সটা রাখুন। সোনার। এই বলতে বলতে সনাতনের হাতে কাঠের বাক্সখানা প্রায় জোর করে গুঁজে লোকটি মারা গেল। বাক্সখানা খুব একটা ভারী নয়। ওটা সাথে নিয়ে জঙ্গলের বাকি পথটা সনাতন দুরু দুরু বুকে কোনো রকমে পার করে যখন নিজের কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো, তখন রাত প্রায় 8টা। কই গো গিন্নি, দরজাখানা তাড়াতাড়ি খোলো। ধীর পায়ে এসে দাঁড়ালো লতা। তোমার ফিরতে এত দেরি হলো যে? ভেতরে চলো, বলছি। ভিতরে ঢুকে সনাতন কাঠের বাক্সখানা টেবিলের উপর রেখে চৌকির উপর বসল। লতা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল বাক্সটার দিকে। বাক্সটা বেশ পুরনো, সুন্দর নকশা করা, কিন্তু কোনো তালার বালাই নেই। উপরের ডালাটা খুলতেই সনাতন দেখল ভিতরে বেশ কিছু জিনিস, কিন্তু সবকিছুই পুরু ধুলোয় ঢাকা। তাতে রয়েছে একটা গোল করা কাগজ, একটা সোনার চাবি আর এক গোছা চুল। সনাতন কাগজ খুলে দেখল কোথাও কিছু লেখা নেই। কিছুক্ষণ চিন্তা করে টেবিলের উপর জ্বলন্ত হ্যারিকেনের পাশে কাগজটা ধরতেই ধীরে ধীরে নদে জল উঠল। উত্তরে বনরাজি মন্দিরে ঠাঁই, খোঁজ দেবে শতরূপা যদি হও সৎ, সম্মুখে খুলে যাবে সোনার গ্রামের পথ। কি লেখা আছে গোতে? এক হেয়ালি লেখা গো গিন্নি। এ কাগজ কোনো সাধারণ কাগজ নয়, ভেষজ উপায়ে তৈরি, কিন্তু হেয়ালিখানা বেশ জটিল। যাগে, অনেক রাত হলো, চলো খেতে দেবে। কই গো সনাতন ঠাকুর, তোমার ছেলে হয়েছে গো, একেবারে চাঁদ পানা মুখ। সদ্যজাত ছেলেকে কোলে নিয়ে বাক্স আর হেয়ালির কথা সনাতন প্রায় ভুলেই গেল। বাক্সটা কিছুটা অপয়া ভেবেই চোখের আড়াল করে রাখলো সনাতন। সাধ করে সে ছেলের নাম রাখলো গোবিন্দ। এভাবেই বছর পার করে এখন গোবিন্দর বয়স 18। বাপের মতোই সহজ সরল এবং সৎ সে, আর পাশাপাশি অসাধারণ তার বুদ্ধিমত্তা। এখন সংসারে লোক বলতে সনাতন আর গোবিন্দ। বছর 2 আগে লতা গত হয়েছে। বাবা, আজ চৌকির নিচের থেকে এই বাক্সখানা পেলাম, কি আছে গোয়েতে? তোকে কে হাত দিতে বলেছে এই বাক্সে? ও বাক্সখানা যেখানে ছিল রেখে দে। না বাবা, আজ বলতেই হবে আপনাকে, কি আছে এই বাক্সে? কেন আপনি সকলের চোখের আড়ালে রাখেন এই বাক্সটা? এ বাক্স আজ থেকে 18 বছর আগে আমি পেয়েছিলাম।
এতে একটা হেয়ালি আছে, কিন্তু তার অর্থ সন্ধান করা আমার আর হয়ে ওঠেনি। দেখ, তুই যদি হেয়ালির অর্থ উদ্ধার করতে পারিস। গোবিন্দ বাক্স খুলে একবার হেয়ালিটায় চোখ বোলালো। পরদিন কাঁধে একটা ঝোলা নিয়ে সোনার চাবি, একগাছা চুল আর হেয়ালির কাগজটা হাতে সে বেরিয়ে পড়ল। একটা গরুর গাড়িতে উঠে পূব দিকে প্রায় আধ ঘন্টা পর গোবিন্দ এসে দাঁড়ালো একটা নদীর চড়ায়। নদীতে এককালে জল থাকলেও এখন চড়া পড়ে বার্ধক্যের জানান দিচ্ছে। গোবিন্দ ধুতিখানা তুলে নামল। জল প্রায় নেই বললেই চলে, চারপাশ কাদায় ভরা। চলতে চলতে গোবিন্দর পা বারবার কাদায় আটকে যাচ্ছিল, তবুও কোনো রকমে হেঁটে যাচ্ছিল সে। নদীর পাড়ে উঠতে যাবে কিনা এমন সময় কাদায় গোবিন্দর পা আটকে গেল। অনেকবার টানাটানি করেও সে ছাড়াতে পারল না। এদিকে দুপুর গড়িয়ে এখন বিকেল। গোবিন্দর মনে হলো কেউ যেন তার পাটা জোর করে টেনে ধরে রেখেছে। এখন একটু ভয় হতে লাগলো তার। মিনিট দুই পরই আপনা হতেই গোবিন্দর পাখানা ছেড়ে গেল। এক লাফে গোবিন্দ উঠে পড়ল পারে। কাগজখানা খুলে দেখতে লাগলো সে। এইবার যেতে হবে এই জঙ্গল বরাবর উত্তর দিকে। গোবিন্দ তাকিয়ে দেখল সামনে ঘন জঙ্গল, সূর্যের আলো প্রায় ফিকে হয়ে আসছে। ঢোকার মুখেই দেখল এক পাগল গোছের লোক কি যেন বিড়বিড় করে চলেছে। ভালো মানুষ, ভালো মানুষ, সোনার গ্রাম বলে দূরে আঙুল দেখিয়ে দিল। খবরদার, পেছনে ফিরে তাকিও না। এইভাবেই একসময় বিড়বিড় করতে করতে চলে গেল। গোবিন্দ ঢুকল জঙ্গলের পথে। গোবিন্দ, না, কোনো অবস্থাতেই আমি পেছন ঘুরে তাকাবো না। কিছুটা চলার পর গোবিন্দ, গোবিন্দ আবারও শুনল, গোবিন্দ, বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো। কিন্তু না, এবারেও গোবিন্দ ঘাড় ঘোরালো না। হেয়ালির সূত্র ধরে এগিয়ে চলল সে। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে বহুক্ষণ। এখন জঙ্গলটা আরো ভয়ঙ্কর লাগছে। সামনে একটা বড় মন্দির দেখে গোবিন্দ থামল। হেয়ালি অনুযায়ী এই মন্দিরে কিছু পাওয়ার কথা, ঢুকে দেখি তো একবার। মন্দিরে ঢোকার মুখেই এক বিষধর সাপ পথ আগলে দাঁড়ালো গোবিন্দর। অল্পের জন্য সে এ যাত্রায় বেঁচে গেল। সাপটা এখন ফনা নামিয়ে মাটিতে এঁকে বেঁকে চলেছে। গোবিন্দর মনে হলো ওটি যেন তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কালক্ষেপ না করে গোবিন্দ সেই সাপটিকে অনুসরণ করল। কিছুদূর গিয়ে একটা বেদির উপরে এসে সাপটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। গোবিন্দ দেখল বেদির উপরটা পুরু ধুলোয় ঢাকা। হাত দিয়ে মাঝখানটা পরিষ্কার করতেই ছিটকে এক পাশে পড়ে গেল সে। সমস্ত মন্দিরটা কাঁপতে শুরু করেছে, মনে হচ্ছে হাজারটা হাতুড়ি পেটাচ্ছে কেউ। আশপাশ থেকে ঝরঝর করে খসে পড়ছে ইট, কাঠ, পাথর। বেশ কিছুক্ষণ পর সমস্ত পরিবেশ শান্ত হলে গোবিন্দ সেই বেদির সামনে ঝুঁকে দেখল একখানা ছবি আঁকা। খুব ভালো করে দেখে গোবিন্দ বুঝল এক নারীর অবয়ব। আমাকে দেখছো বুঝি? গোবিন্দ ভয় পেয়ে পেছন ঘুরে তাকিয়ে দেখল মন্দিরের দেওয়ালে এক নারীর ছবি। এক গাল হাসি নিয়ে সে যেন গোবিন্দর দিকেই তাকিয়ে আছে। চোখ দুটো জীবন্ত, হাত পা সচল, কি অপূর্ব সুন্দর ভঙ্গি। কিন্তু এ ছবি জীবন্ত, এও কি সম্ভব? অবাক হচ্ছ? ভাবছো ছবি আবার
জীবন্ত হয় নাকি? কে কে তুমি? আমি শতরূপা। তোমার ঝোলায় যে একগাছা চুল আছে তা আমারই। কিন্তু আমি অবাক হচ্ছি, তুমি কিভাবে এই মন্দির দেখতে পেলে? এই মন্দির তো সাধারণ মানুষ দেখতে পায় না। তার মানে তুমি খুব সৎ আর নিষ্ঠাবান ব্রাহ্মণ। আজ এত বছরেও কেউ এই মন্দির দেখতে পায়নি। গোবিন্দ এক দৃষ্টে তাকিয়ে আছে সেই নারীর দিকে। এখন সে ফটো ছেড়ে গোবিন্দর সামনে দাঁড়িয়ে। দেখতে চাও সোনার গ্রাম? সোনার গ্রাম? ও মা, অবাক হলে নাকি? তুমি তো সেই খোঁজেই এসেছো। গোবিন্দ হতভম্বের মতো তাকিয়ে রইল, বলল, হ্যাঁ হ্যাঁ, মানে? এ জঙ্গল পার করে সামনে দেখবে এক অদৃশ্য দরজা, যা শুধুমাত্র তোমার মতো সৎ লোকেরাই দেখতে পায়। তোমার কাছে যে চাবি আছে তা দিয়ে দরজার তালা খুলবে। চোখের সামনে দেখবে সোনার গ্রাম। কিন্তু এই গ্রাম অদৃশ্য কেন? আর তোমারই বা এমন অবস্থা হলো কিভাবে? সময় নেই, পরে সবটা জানতে পারবে। এখন চুলগাছা আমাকে দিয়ে তুমি এগোও। গোবিন্দ আর বেশি বাক্য ব্যয় না করে চুলগাছা শতরূপার হাতে দিয়ে মন্দির থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল। জঙ্গল তখন ঘন অন্ধকার, রাত কটা আন্দাজ করা কঠিন। খানিক দূর চলার পর গোবিন্দ দেখল সামনেটা ঘন কুয়াশায় ঢাকা, ঠিক যেন এক মায়াবী দুর্গের প্রবেশদ্বার, আর তাতে একটা সোনার তালা। গোবিন্দ সাথে থাকা চাবিটা দিয়ে সেই তালা খুলে ভিতরে ঢুকল। আর ঠিক সেই মুহূর্তে তীব্র এক হাওয়ার দাপটে গোবিন্দ আছড়ে পড়ল মাটিতে। কি এটা? এ যে রক্ত! গোবিন্দ দেখল তার মাথার ঠিক উপরের গাছ থেকে ঝুলছে একটা মৃতদেহ, আর সেখান থেকেই ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে রক্ত। কিন্তু কিছুক্ষণ পর সব উধাও। উঠে দাঁড়িয়ে গোবিন্দর চোখ ঝলসে যাবার জোগাড়। চারিদিকে যা কিছু সবটাই সোনার। রাত হওয়া সত্ত্বেও চাঁদের আলোয় সব কিছু চকচক করছে। গোবিন্দ সামনে এগিয়ে চলল। চারপাশে কোনো মানুষজন নেই, কিন্তু ছবির মতো সুন্দর সেই গ্রাম। আরে ওই তো দূরে কেউ একজন বাঁশি বাজাচ্ছে না? গিয়ে দেখি তো। গোবিন্দ সবেমাত্র সেই লোকটির কাঁধে হাত দিতে যাবে কিনা, চোখের সামনে লোকটি রীতিমতো উবে গেল। এইবার গোবিন্দর ভয় হতে শুরু করল। রাম 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 রাম। চলতে চলতে মনে হলো কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু পিছন ঘুরতেই সব ফাঁকা। এই আছে, এই নেই। সামনের চণ্ডী মণ্ডপে বাতি জ্বলছে, লোকজনের কথা শোনা যাচ্ছে, এমনকি হুঁকোর ঝাঁঝালো গন্ধ অবধি আসছে গোবিন্দর নাকে। কিন্তু কোথায় কি? সামনে মণ্ডপ তো পুরো ফাঁকা। গোবিন্দ স্পষ্ট শুনছে, তার কানে এসে লাগছে গরুর গাড়ির মেঠো পথে চলার শব্দ, কিন্তু এবারেও সব ফাঁকা। কি কেমন দেখলে আমাদের সোনার গ্রাম? গোবিন্দ চমকে তাকালো, দেখল শতরূপা। এসব কি কি রহস্য আছে এই গায়ে? শুনবে? বসো এখানে। আমাদের গ্রাম সোনার গ্রাম। এখানে সবকিছুই সোনার তৈরি। আমাদের কোনো কিছুরই অভাব ছিল না জানো। বেশ সুখে কাটত দিন। আমি ছিলাম রাজকন্যা শতরূপা। আমার পিতার কোনো পুত্র সন্তান ছিল না, তাই তার মৃত্যুর পর আমি বসি সিংহাসনে। ছেলেবেলা থেকেই আমি যুদ্ধবিদ্যা, অসি চালনা, অস্ত্র ছোড়ায় পারদর্শী ছিলাম। একদিন এ গ্রামে এলো এক তান্ত্রিক। সোনার এই বিপুল ধনরাশি দেখে
লোভে তার চোখ জ্বলে উঠল। তন্ত্র সাধনা করে সে গোটা গায়ে মড়ক লাগিয়ে দিল। তখন চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার। গাঁয়ের সকল লোক তখন ভয় পেতে শুরু করেছে তাকে। নিরুপায় হয়ে আমি রাজকুলগুরুর শরণাপন্ন হলাম। সবই শুনলাম মা, কিন্তু ওই তান্ত্রিককে থামানোর একটাই উপায় আছে, আর সে বড়ই কঠিন। কি সেই উপায় গুরুদেব? বলুন আমাকে, আমি নিশ্চয়ই তা পালন করব। এই গ্রামকে অদৃশ্য করতে হবে, তারপর সেই তান্ত্রিককে বন্দি করতে হবে এই গাঁয়ে। আর তোমাকে নির্বাসনে যেতে হবে এ গাঁয়ের বাইরে, জঙ্গল পেরিয়ে যে শিব মন্দির আছে সেখানে। আপনি তাই করুন গুরুদেব। তারপর গুরুদেব পরদিন যজ্ঞের আয়োজন করলেন। আজ যজ্ঞের আহুতি হিসেবে আমি অর্পণ করলাম আমার নিজের মাথার এক গাছা চুল। বন্দি হলো সেই তান্ত্রিক গ্রামের ভেতরে, আর গ্রাম অদৃশ্য হলো লোকচক্ষুর আড়ালে। পরে গুরুদেব বলেছিলেন, আমার আহুতি দেওয়া চুল আর সোনার চাবি যদি কোনো সৎ ধার্মিক নিষ্ঠাবান লোকের হাতে পড়ে, আর সে যদি এই গ্রাম খুঁজতে খুঁজতে জঙ্গলে আসে, তাহলেই আমার মুক্তি হবে। গোবিন্দ কি বলবে বুঝতে পারল না। আর ঠিক তখনই কি রে, ওঠ, বেলা অনেক হলো। ওই বাক্সখানা আঁকড়ে শুয়ে আছিস কেন? আর কি সব বিড়বিড় করছিস? গোবিন্দ ধরফর করে উঠে বসল। তার মানে কি সে এতক্ষণ? আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।